স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আলোচনার জন্য এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং আমার সাথে আরো যুক্ত রয়েছেন ডক্টর নাকিবুর রহমান। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করব। আজকের দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তে আমার হাতে রয়েছে। আমেরিকার সাথে একটি সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব এবং সেই সাথে ডিওজিই অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ফেডারেল বেশ কিছু নীতিমালা এবং জনবল কমানোর এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে। এবং আরো যে সংবাদগুলো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার হাতে রয়েছে, 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার একটি পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়ান সরকার এবং বাংলাদেশ ভারতের যেই সম্পর্ক পারস্পরিক টানাপোড়েন এবং পাল্টাপাল্টি দোষারোপ সেটিও কিন্তু চলছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই আমেরিকা সৌদির যে বিষয়টি সেই বিষয়টি আসলে একটু দর্শকদেরকে জানাই। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী আমরা জানতে পারছি যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে সৌদির সাথে একটি চুক্তি করার কথা ছিল আমেরিকার, কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য এর আগে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথাও কিন্তু সৌদি আরব বলছিল। তবে সম্প্রতি গাজায় দেশটির ভয়াবহ আগ্রাসনের কারণে সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং এই কারণেই কিন্তু আসলে প্রতিরক্ষা চুক্তির ভবিষ্যৎ এখন অনেকটা অনিশ্চিত। প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, আপনাকে দিয়ে শুরু করব। বাইডেন প্রশাসন হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পর আশাবাদী হয়ে উঠেছেন গাজায়ও যুদ্ধবিরতি কার্যকর হবে, কিন্তু সৌদি পিছুটান দিয়েছে। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, আসলে অনেকটা হুমকির মুখে পড়ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেখুন, এই বিষয়টা বিশেষ করে যে টু স্টেট সলিউশন যেটা বলা হচ্ছিল সবসময়, এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্র এটাও চেষ্টা করেছিল উইথ দ্য ফিডব্যাক অ্যান্ড কনসালটেশন ফ্রম ইসরায়েল আব্রাহাম অ্যাকর্ড টু নর্মালাইজ, যে স্বাভাবিককরণ করা যে রিলেশনশিপটা উইথ দ্য গালফ স্টেটস অ্যান্ড অলসো দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ। এবং এখানে কিন্তু একটা বড় একটা ছিল যে আলটিমেটলি দে উইল বি মুভিং টুয়ার্ডস দ্য টু স্টেট সলিউশন। কিন্তু আপনি দেখুন আজকে আমরা কতদিন হয়ে গেল কোন কোথায় আছে। সো আলটিমেটলি ইউনাইটেড স্টেটস এর যে ইন্টারন্যাশনাল যে বা ফরেন পলিসির আমি বলবো এটা আরেকটা ব্যর্থতা, কারণ দে ক্যানট অ্যাকচুয়ালি কন্ট্রোল ইসরায়েল। That is why is the main problem, I think. So ultimately আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে যেটা নরমালাইজ করতে যাচ্ছিল এবং বলছিল যে ইসরায়েল স্টেটকে তারা স্বীকৃতি দেবে এবং তাদের কাছে যে মূল যেটা ঝুলিয়ে রাখছিল সেটা হচ্ছে টু স্টেট সলিউশন। কিন্তু টু স্টেট সলিউশন আপনার আজকে 75 ইয়ার্স চলে যাচ্ছে, কোথাও যাচ্ছে না। আপনি গাজাতে দেখেন 45,000 people killed and more than 100 the injured. So Gaza is almost gone. এটা একটা ডেজার্টে পরিণত হয়েছে এবং মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো they waited for so long that ultimately United States is going to deliver something. Deliverable is nothing. It's all about talking. It's all about এক পেশে যেটা যে পররাষ্ট্রনীতি। এবং আমি বলবো শুধু এখানে না, যুক্তরাষ্ট্রে কিন্তু এখন পররাষ্ট্রনীতির মেইন সমস্যা যেটা সেটা হচ্ছে সারা বিশ্বে যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটা কিন্তু আইসোলেটেড হয়ে যাচ্ছে। আপনি আরেকটা দেখুন যে হয়তো আমরা পরে আলাপ করবো, যেটা আর কি আপনার যে ইউক্রেন ইজ অন দ্য ভার্জ অফ নোহোয়ার নাও। তারা কিন্তু এখন আরেকটা কিন্তু প্যালেস্টাইনের মতো অবস্থায় যাচ্ছে। তাদেরকে যদি এইভাবেই যদি আপনার সাহায্য সহযোগিতা দেওয়ার কথা ছিল প্রথম থেকে, দেয় নাই কেন শেষ পর্যন্ত এখন দিচ্ছে? অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি এবং যুক্তরাষ্ট্রের সাথে যে পার্টনারশিপ করে যে কোথাও যে আপনি সাকসেসফুল হবেন সেটা বোধহয় অনেকটা কিন্তু এখন কিন্তু ব্যর্থ হচ্ছে। সো আলটিমেটলি MBS eventually took a stand, that ultimately enough is enough. Nothing deliverable. We are giving everything. So ultimately this treaty actually they back off. আমার মনে হয় তারা সরাসরি বলেছেন যে হ্যাঁ, ইউনাইটেড স্টেটস এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং তারা যেটা বলছে প্যালেস্টাইনকে কনক্রিট একটা স্টেটে যেটা কথা ছিল সেটা দেওয়া। সো আমি বলবো এটা ইস ওয়ান স্টেপ ফরওয়ার্ড, টু স্টেপ ব্যাকওয়ার্ড ইজ বিকজ অফ দ্য আমি বলবো যে সিনসিয়ারিটি and the deliverable from the United States side. এখানে ইউনাইটেড স্টেটস হচ্ছে বিগ প্লেয়ার। সো ইউনাইটেড স্টেটস কিন্তু নট অনলি ফর দ্যাট, এবং even as I said that that আন্তর্জাতিক ভাবেও কিন্তু এই আইসোলেশন হচ্ছে। আমি অ্যাকচুয়ালি I don't get it, the one point
despite all those potential collaboration, partnership, leadership in the world, why United States is so blind about only one force and they are always railing behind it. এবং আমরা জানি যে এই ফোর্সটাই কিন্তু আলটিমেটলি স্টেবিলিটির কথা বলা হয়, পিসের কথা হয় সারা ওয়ার্ল্ডে, সেটা কিন্তু আমরা জানি ডিভিসিভ করে রেখেছেন। সো এট দিস পয়েন্ট আপনি দেখুন ওয়ার্ল্ডে অর্ডার এখন যেটা নতুন আসছে, রাশিয়া এবং চায়না, on the other hand, India is in between, they are still, they need to actually make their decision. দুই নৌকায় পা দিয়ে আসলে চলা খুব ডিফিকাল্ট। আমি একটা জিনিস বরাবরই দেখছি যেটা আসলে আমি কিন্তু নতুন করে এখানে বলছি না, আজকে 10-15 বছর যাবত যেহেতু আমি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে পড়াই, আন্তর্জাতিক সম্পর্কের উপর যেহেতু আমার ইন্টারেস্ট আছে, আমি 10 বছর যাবত বলে আসছি, দেখো ফান্ডামেন্টালিজম, এক্সট্রিমিজম, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এবং দিস রাইট উইং যেটা, এবং আমরা জানি এরা কিন্তু অলরেডি বেড়ে যাচ্ছে, পাওয়ারে চলে গিয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা যে রিলিজিয়াসিটি যেটা অর্থাৎ ধর্মটাকে বোধহয় এখন বোধহয় সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে প্রতিটি সংঘাতের পিছনে আমি দেখতে পাচ্ছি, এবং যেটা গত 10 বছর যাবত আমি বারবার বলে আসছি দিস ইজ হোয়াট হ্যাপেনিং, এবং এখন কিন্তু সেটা হ্যাপেনিং এ নাই, এটা এখন কিন্তু অলরেডি ঘটে গেছে এবং দোজ পিপল আর গেটিং ইনটু পাওয়ার। সো ভবিষ্যৎ কিন্তু আরো ডিসমল, যে এই রিলিজিয়ান যেটা আমরা দীর্ঘদিন 1600 খ্রিস্টাব্দ থেকে যেটা সেপারেশন অফ রিলিজিয়ান ফ্রম দ্য স্টেট, রিলিজিয়ান হচ্ছে সেক্রেট থিং মানুষের নিজের, যে রিলিজিয়ান শুড নট অ্যাকচুয়ালি ডিকটেট এ কান্ট্রিজ পলিসি, বিকজ দেন আমরা জানি এক ধর্মের বিশ্বাসী মানুষ কিন্তু একটা দেশে না, অনেক ধর্মের বিশ্বাসী, এবং দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য কান্ট্রিজ, বিউটি অফ দ্য সোসাইটিস। সো অল দিস থিংস আর এট আ স্টেট নাও। আমরা এভরিহোয়ার আপনি কনসাস সিটিজেন হিসেবে যদি দেখেন, ইস্টে দেখেন, মিডল ইস্টে দেখেন, এইখানে দেখেন, এভরিহোয়ার উই সেন্ড সামথিং and that's a very alarming smell for the whole world. So I think this might actually take us to a next, the volatile situation. And that's why everyone is now scared what's going to happen even in the United States, যেখানে আমরা দেখছি রিলিজিয়নকে বারবার ব্যবহার করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে যারা এই রিলিজনের কথা বলে, যে পলিটিক্স এর কথা বলছে, দেশের যে পপুলিস্ট যে গভর্নমেন্ট যারা, ইফ ইউ লুক এট দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, দেয়ার পার্সোনালিটি ট্রেটস, দেয়ার যে গুড ভ্যালিউস যেগুলো আমরা বলি আর কি, যে গুড ভার্চুস যেটা দিয়ে কিন্তু তারা দেশ গভর্ন করে, those are quite actually contradictory. We don't see that these are the people like. So ultimately আমার মনে হয় যে আপনার যে প্রশ্নের যদি একটু the point আবার যদি আমি বলতে চাই, রিপিট করতে চাই, সেটা হচ্ছে যে they waited so long but ultimately no deliverable, no hope. So they thought that no, this is the time that we need to stand on our own principle. That's what happened. So they back up. Ultimately I think আমি মনে করি এটা আমেরিকার জন্য একটা failure. জি, অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য ডক্টর নাকিবুর রহমান। আরো একটি বিষয় বেশ আলোচনায় রয়েছে, সেটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, অর্থাৎ ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী রিপাবলিকানদের সঙ্গে একটি বৈঠক করবেন, এবং সেই বৈঠকের আসলে মূল এজেন্ডা হবে যে ফেডারেলের বেশ কিছু নীতিমালা এবং বেশ কিছু সেবা একদম পুরোপুরি বিলুপ্ত করে দেয়া, জনবল কমানো, অর্থাৎ ফেডারেলের ব্যয় কমানোর কথা বলা হচ্ছে। এই যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এটি আসলে জনসাধারণের কিংবা সাধারণ নাগরিকদের সেবা পাওয়ার যে জায়গাটা সেটিকে বাধাগ্রস্ত করবে, এরকম একটা শঙ্কা করা হচ্ছে। এবং সেই সাথে আসলে এই কার্যক্রম কি কতটুকু স্বচ্ছতা কিংবা নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, কিংবা রাজনৈতিক বিভিন্ন যে ঘটনা রয়েছে সে রাজনৈতিক প্রভাবের শিকার হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি, অনেক ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে যেটা খুব সুন্দর করে আমাদের মাতবর ভাই জবাব দিচ্ছিলেন তার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ। কথাটা কিন্তু খুব সুন্দর যে আপনি সরকারের খরচ কমিয়ে ফেলবেন, অপচয় কমিয়ে ফেলবেন, এফিসিয়েন্সি বাড়াবেন, কথা কিন্তু শুনতে খুবই ভালোই লাগে। কিন্তু আমরা যদি দেখি যে সরকারের এন্টায়ার বাজেটটা দেখি, যে এখানে সবচেয়ে বড় অপচয়গুলা হচ্ছে যেগুলা, সেগুলার সাথে আমেরিকার আর্থসামাজিক উন্নয়নের কোনো সম্পর্ক নেই। আমরা যদি দেখি যে বিগত দিনগুলাতে গাজা যুদ্ধে ইসরায়েলকে যে পরিমাণ সাহায্য আমেরিকার সরকার করেছে এবং সরাসরি এই গণহত্যার সম্পৃক্ততা দেখিয়েছে, এই খরচের বোঝা কিন্তু আমরা যদি দেখি যোগান দিচ্ছে আমেরিকান ট্যাক্স পেয়াররা। এটাকে আমরা যদি অপচয় না বলি তাহলে আর কি বলবো। এবং ডিফেন্স খাতে যেইভাবে ব্যাপক হারে
মানে আননেসেসারি খরচ করা হচ্ছে, এগুলা কিন্তু আমরা যদি দেখি এগুলা মোটা দাগে আমরা কিন্তু কমিয়ে ফেলতে পারি যদি একটা রেশনাল গভর্নমেন্ট হয়। কিন্তু এই পপুলিস্ট গভর্নমেন্ট এদিকে কিন্তু হাত দেবে না। আমি আপনাকে বলে দিতে পারি যে বিবেক রামাস্বামী এবং ইলন মাস্ক, এবং ইন্টারেস্টিংলি যে আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি ফলো করেন, 3 বছর আগে একটা ক্রিপ্টোকারেন্সি এসেছিল বাজারে, এখনো আছে এটা, যেটাকে ইলন মাস্ক প্রমোট করেছিল। ওটার নামও ছিল কিন্তু ডজ কয়েন। অনেকে এটাকে ডয়েজ, ডগ বিভিন্ন নামে অভিহিত করত, এবং কাকতালীয়ভাবে আমরা দেখছি যে যে ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ইলন মাস্ককে, সেটার নামও ডজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। সো সেই ক্রিপ্টোকারেন্সির সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা এটা কাকতালীয় হতে পারে, কিন্তু ইলন মাস্ক আমরা দেখেছি অ্যাটলিস্ট তার লাইফ লং স্টোরি যে তার জন্য কোনো কিছুই কাকতালীয় না। তিনি মানে অন্য সবাই যখন চেকার্স খেলে তিনি তখন চেস খেলেন। সুতরাং এটা তার ডেফিনেটলি দীর্ঘ পরিকল্পনারই অংশ, যেটার দায়িত্ব তিনি পাচ্ছেন। সুতরাং আমি খুব বেশি আশাবাদী না যে যে জায়গাগুলোতে খরচ কমানো যেত সেগুলোতে কমাবে না। ইসরায়েলকে স্টিল অর্থ সাহায্য দিয়েই যাবে, অস্ত্র দিয়েই যাবে। এবং মাতবর ভাই যেটা বলছিলেন যে যে আব্রাহামিক ট্রিটিটা হয়েছিল, এটার আমি যদিও একটু সাইড ট্র্যাকটা হয়ে যাচ্ছি, কিন্তু আমি এই কথাটা বলা জরুরি মনে করছি যে এই ট্রিটিটার নাম বেসিক্যালি আপনি যদি দেখেন যে ইভেন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও এটাকে বলা হয়েছে যে নর্মালাইজেশন টার্মটা ইউজ করা হয়েছে। এখন নর্মালাইজেশনটা কিসের, সেটাই কিন্তু আসল প্রশ্ন, যে নর্মালাইজেশনটা কি ইসরায়েলের সাথে এই আরব দেশগুলার, মরক্কো ইজ পার্ট অফ ইট, সুদান ইজ পার্ট অফ ইট, ইউএই, সৌদি আরব, এই দেশগুলার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ। কিন্তু যারা বোদ্ধা, যারা রাজনৈতিক বিশ্লেষণ, তারা মনে করেন যে এখানে শুধু সৌদি আরব, ইউএই, মরক্কো, সুদানের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নর্মালাইজেশন না, এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের যে অনগোয়িং জেনোসাইড হচ্ছে, এই জেনোসাইডকে নর্মালাইজেশন করার একটা চেষ্টা হয়েছে। এবং আমরা যদি দেখি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের তার ক্ষমতায় থাকাকালীন সময় 2016 থেকে 20 পর্যন্ত তার যতগুলা অপরাধ, তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো যে এই গালফ রাষ্ট্রগুলাকে বাধ্য করা এই নর্মালাইজেশন, এই জেনোসাইড নর্মালাইজেশনে সম্মত হওয়া। এটার মাধ্যমে তিনি কিছু মূলা ঝুলিয়েছিলেন, ডিফেন্স এবং অন্যান্য খাতে কিছু সহযোগিতার কথা। এটার মাধ্যমে আলটিমেটলি সৌদি আরবের চেয়ে ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট বেশি লাভবান হতো। এবং এট দ্য সেম টাইম আমরা দেখেছি যে মরক্কোকেও বলেছিল যে সাব সাহারান অ্যানেক্সেশন যেটা ইলিগাল, সেটা তাদের জন্য স্বীকৃতি দেবে আমেরিকা। সাথে সাথে আমরা দেখেছি যে এই ট্রিটির ফলে ইউএই কে F-35 ফাইটার জেট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সাথে সাথে ইসরায়েল কিন্তু জয়েন্ট অপারেশন, জয়েন্ট যে মহড়াগুলা, সেগুলা কিন্তু ইউএইর সাথে করছিল। এবং এটার এই যুদ্ধ বিমানগুলা কিন্তু অনগোয়িং গাজা জেনোসাইডে ব্যবহৃত হয়েছে। সুতরাং আমি ওই জায়গাতেই আসছি যে ডজের যে উদ্দেশ্য, তারা যদি সরকারের খরচ কমিয়ে নিতে সিনসিয়ারলি চান, তাহলে পরে তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হলো যে ইসরায়েলের সাহায্য বন্ধ করে দিক। ইসরায়েলের পার ক্যাপিটা ইনকাম আমেরিকার চেয়ে বেশি। আমি লুইজিয়ানাতে ছিলাম, আমার পিএইচডি ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সে। আমি সেখানে দেখেছি যে ডাউন টাউন নিউ অরলিন্সের যে এই হসপিটাল, সেখানে মানুষ দিনের পর দিন ইমার্জেন্সি রুমে বসে থাকে, ইন্স্যুরেন্সের অভাবে সুচিকিৎসা পায় না। আমেরিকার মানুষ ফিলাডেলফিয়াতে, আপনাদের নিউ ইয়র্কের খুব কাছাকাছি, বা নিউ ইয়র্কেও হোমলেস প্রবলেম আছে, ফিলাডেলফিয়াতে ডাউন টাউনে হাজার হাজার মানুষ রাস্তাঘাটে শীতের মধ্যে ঘুমায়, তাদের বাসার ব্যবস্থা নেই। সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে হোমলেস প্রবলেম। আমেরিকার মানুষ না খেয়ে মারা যায়, অথচ আমরা আমাদের সেই হোমলেস প্রবলেম সলভ না করে, আমাদের হেলথ কেয়ার প্রবলেম সলভ না করে, আমরা আর একটা দেশে আমরা জেনোসাইড করার জন্য অস্ত্র সরবরাহ দিচ্ছি। সো এটার থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা মনে করি যে ইলন মাস্ক এবং রামাস্বামী যেটা করবেন, যে জায়গাতে হাত দেবেন, সেটা হলো যে তারা কিন্তু মানে যারা
ফেডারেল যে সমস্ত এমপ্লয়ি এবং কন্ট্রাক্ট এমপ্লয়ি যারা ওয়ার্ক অ্যাট হোম করেন, বাসা থেকে কাজ করেন, তাদের জন্য সম্ভবত একটা দুঃসংবাদ আসবে। সম্ভবত আমি মনে করছি যে এই কাজটা আমরা যদি বিবেক রামাস্বামীর কথাবার্তাগুলো শুনি, যে তাদের একটা বড় উদ্দেশ্য হলো যে তারা মনে করে যে ফেডারেল গভর্নমেন্টে প্রচুর পরিমাণ জনশক্তি রয়েছে যারা বিনা কারণে বেতন নিচ্ছে। এটা তাদের একটা হাঞ্চ। এবং একটা পডকাস্টে বিবেক রামাস্বামী এটা পর্যন্ত বলেছেন যে সিম্পলি আমরা কিছু র্যান্ডম লাস্ট নেম ধরে ধরে আমরা স্যাক করতে পারি। এটা করাটা সহজ হবে না, এটা তিনি বললেও করতে পারবেন না। কিন্তু যেটা তিনি করবেন, তারা করবেন, সেটা হলো যে সমস্ত ফেডারেল এমপ্লয়ীদেরকে তারা কর্মস্থলে যোগদান করার জন্য বলবেন, এবং যারা এটা যোগদান করতে পারবেন না কিংবা অস্বীকৃতি জানাবেন, প্রবাবলি দে উইল বি লেট গো। সো এটা একটা বড় সমস্যা। এবং সত্যিকার অর্থে এই কাজটা আমি যেটা শুরুতেই বলেছি যে শুনতে খুব সুন্দর লাগছে, এবং এই কাজটা যদি সরকারি কাজে প্রচুর অপচয় হয় আমি জানি। আমি নিজে একজন স্টেট এমপ্লয়ি। আমাদের ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে যখন একাডেমিক ইয়ারটা শেষ হয়ে যেতে থাকে, তখন বাজেট যদি কিছু খরচ না হয়, তখন কোনো না কোনো একটা অজুহাতে এই খরচগুলা করে ফেলার জন্য একটা তড়িঘড়ি আমরা দেখি, কারণ তা না হলে পরে এই টাকাটা ফেরত চলে যাবে। এবং এই অপচয়টা মানে আননেসেসারি জিনিস পারচেস হয় আমি দেখেছি, এবং এটা ফেডারেল গভর্নমেন্ট লেভেলেও হয়। সো এই অপচয়গুলো যদি সত্যি সত্যি ইলন মাস্কের প্রতি আমার ব্যবসায়ী হিসাবে আই হ্যাভ ট্রিমেন্ডাস রেসপেক্ট ফর হিম, কিন্তু তার পলিটিক্যাল রেটরিকের সাথে আমি একমত না। তিনি যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন, আমার বিশ্বাস যে তিনি পজিটিভ কিছু আনতে পারবেন। কিন্তু যে যদি এটার সাথে পলিটিক্স ইনভলভ হয়ে যায়, তখন তিনি তার যেই প্যাশন সেই জায়গা থেকে তিনি হয়তো ডেলিভার করতে পারবেন না। সো এ ব্যাপারে আমি কনফ্লিক্টেড। আমি আশা করি যে আমেরিকার অর্থনীতি অপচয়ের হাত থেকে তিনি অ্যাটলিস্ট কিছুটা হলেও আমেরিকার অর্থনীতিকে অপচয় রোধ থেকে কিছুটা সহায়তা তিনি করবেন। কিন্তু বিবেক রামাস্বামীর ব্যাপারে আমি খুব বেশি আশাবাদী না। জি, আমরাও আশাবাদী যে নতুন সরকারের যে পলিসির জায়গাগুলো রয়েছে, পলিসিগত কিংবা পরিকল্পনার যে বিষয়গুলো রয়েছে, সেটি আসলে জনবান্ধব হবে, রাজনৈতিকভাবে আসলে খুব একটা প্রভাবিত হবে না। অসংখ্য ধন্যবাদ। আরো একটি সংবাদ আলোচনায় আসতে চাই। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে 16 বছরের কম বয়সী যারা রয়েছেন। অস্ট্রেলিয়ার সেনেটে এই সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে। আমি প্রফেসর ডক্টর গোলাম মাতবর আপনার কাছে আসব। আমাদের দেশের কথা যদি বলি, অর্থাৎ আমেরিকার কথা যদি বলি, আমরা আসলে শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া কিংবা মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বেশ উদ্বিগ্ন, কিংবা এটি ব্যবহার করার ফলে আসলে তাদের প্রতি যে তাদের যে একটা মানসিক চাপ বাড়ে, তাদের মধ্যে যে একটা অস্থিরতা বাড়ছে, সেটি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। নানান রকম কৌশল আমরা বিভিন্ন সময় নিতে দেখেছি নীতি নির্ধারকদেরকে, কিন্তু সেরকম কঠোর কোনো অবস্থান আসলে কর্তৃপক্ষ কখনো নেননি। অস্ট্রেলিয়ার এই বিষয়টি কি আসলে আমাদের সামনে একটা উদাহরণ হতে পারে কিনা আমেরিকার জন্য, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। আসলে দেখুন, আমি তার আগে একটু বলতে চাই, ডস ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, এটা ডক্টর নাকিবুর রহমান খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানে দেখুন, আসলে একটাই, আমি ডিটেল বলবো না, যে আমরা সবাই চাই এবং আমরা জানি রিপাবলিকান পার্টির কিন্তু একটা স্ট্র্যাটেজি হচ্ছে স্মল গভর্নমেন্ট, বিকজ দে ডু নট বিলিভ ইন লার্জ গভর্নমেন্ট, এবং এটা সবসময় তারা চেষ্টা করে। তো এই যে ডিপার্টমেন্টটা বলতেছে, এখানে কিন্তু কোনো লোকজন নাই, এটা কিন্তু অন্য ধরনের। কিন্তু এখন আমরা জানি যে ডক্টর নাকিবও বলেছেন যে বিবেক রামাস্বামী কি বলেছেন, ইলন মাস্ক কি বলেছেন ডিউরিং দ্য পার্টি প্ল্যাটফর্ম বা বক্তব্যের সময়, বিভিন্ন সময়, দোজ আর দ্য থিংস অ্যাকচুয়ালি কনসার্ন। কারণ এখানে দেখুন, আপনার পলিসি তো নেবেই তারা। আমরা এটাও জানি পলিসির ছাত্র হিসেবে যে policy is not value neutral, policy is value mediated, কারো না কারো ভ্যালু। তো এই ভ্যালিউস গুলা যে তারা, এগুলাই হচ্ছে আমাদের ভয়ের ব্যাপার আর কি। যে কথাগুলো তারা বলেছেন যে এখানে কতগুলো ডিপার্টমেন্ট, কনজিউমার ব্যুরো প্রোটেকশন বোধহয় সেটা নিয়ে অনেকে কনসার্ন, যে কারণ তারা কনজিউমারদের প্রোটেকশন দেখে। তো এইগুলো কারণ এরা বরাবরই একটা কথা বলছে, ইজ ইট গোইং টু বি রিট্রিবিউশন, রিভেঞ্জ কাইন্ড অফ থিং। তো আমারও আস্থা আছে দুইজনের। বিবেক রামাস্বামী কিন্তু ইজ এ এন্টারপ্রেনার, তার কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যান সম্পর্কে তার ভালো আইডিয়া আছে। বাট কথা হচ্ছে যে এখন হাউ আর দে গোইং টু ইউজ ইট। হ্যাঁ, স্মার্ট পিপল কিন্তু অনেকেই আছে, কিন্তু কথা হচ্ছে ব্রেইনটা তারা কিভাবে ইউজ করবে। সো দোজ আর দ্য কনসার্নিং থিং। পিপল আর ভেরি সাসেপ্টিবল অ্যাবাউট দেয়ার দ্যাট কাইন্ড অফ থিং, হোয়াট আর দে গোইং টু ব্রিং ইন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া সম্পর্কে দেখুন, সোশ্যাল মিডিয়া
এখন এমন একটা যে আমরা বলি উই লিভ ইন এ ফ্রি ওয়ার্ল্ড। ফ্রি ওয়ার্ল্ড বললেও প্রতিটি মানুষ কিন্তু হিউম্যান ইনস্টিংক্ট, মানুষের যে আপনার প্রত্যেকের একটা কিন্তু আমাদের যে হিউম্যান ইনস্টিংক্ট আছে, যে এবং সেই হিউম্যান ইনস্টিংক্টটাকে কিন্তু আপনার গভর্ন করা হয়, যে ডিটারমাইন করা হয় কিন্তু আপনার গুড ভার্চুস যেগুলো আমরা বলতাম আর কি, সত্য কথা বলবে, কারো প্রতি খারাপ ব্যবহার করবে না। কিন্তু এই জিনিসগুলোতে এখন একটা স্টেক এখন পৃথিবীতে যেটা হচ্ছে আর কি। তো এখন ধরেন যারা অ্যাডাল্ট, হ্যাঁ ওরা যেগুলো অ্যাডাল্ট যে যারা, তারা যেটা করে সেটা হচ্ছে তারা ইন্টেনশনালি করে, যেটা আমরা বলছি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সয়লাভ হয়ে গেছে পুরো নিউজ মিডিয়াতে, এবং গভর্নমেন্ট ক্ষেত্রেও এগুলো ইউজ করছে, এগুলোর মধ্যে ক্ষমতায় আসতেছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অ্যাডাল্টরা যেটা করে। আর এখন 16 নিচে যারা টিনেজার বা তার নিচে যারা আছে, তারা তো অ্যাডাল্ট না, they still they are actually learning what is right, what is wrong, what is good, what is bad. তো এখন আমরা অ্যাডাল্টও কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা দিয়ে কিন্তু ডিটারমাইন করতে পারে না যে কোনটা রাইট কোনটা রং, আর কিছু যেটা বললাম যে ইন্টেনশনাল এটাকে কিন্তু তারা ইউজ করছে। তো আমি মনে করি যে 16 বছরের নিচে এখন যেহেতু দে ইন দ্য ফরমেশন অফ রাইট and wrong virtues, kind of right virtues, good virtues দের জন্য তারা শিখছে, সুতরাং তারা কিন্তু অনেক সময় ডিটারমাইন করতে পারে না which one is right, which one is wrong, এবং এটা এমন ভাবে তাদেরকে এডিক্টেড করে ফেলছে যে আজকাল দেখবেন যে ছোট বাচ্চা, একেবারে 2-3 বছরের বাচ্চা পর্যন্ত আপনার ডিভাইস নিয়ে পাগল। কিন্তু আমার একটা গ্র্যান্ড ডটার আছে, আমরা তো দেখি আর কি, যে তো এই ডিভাইস গুলো কিন্তু অল কাইন্ডস অফ ইনফরমেশন দিয়ে। এখন অস্ট্রেলিয়া যেটা করতেছে, যেটা বলছে তারা হচ্ছে যে অর্থাৎ এই প্রোভাইডার যারা অ্যাপস গুলা, প্ল্যাটফর্ম গুলো, সো দে নিড টু মেক শিওর দ্যাট দিস কিডস আর নট বিলো 16। আমার মনে হয় না তারা পুরো বলছে সবগুলো ব্যান করবে, কিছু কিছু অ্যাপের কথা বলতেছে এরা, যেগুলো আসলে আমরা জানি আমাদের এই যে সুকমল, যে যারা বাচ্চারা বড় হবে ভালো কিছু শিখবে, তারা যেহেতু বলছে রাইট অ্যান্ড রং এ তাদের জন্য, যেহেতু দে আর লার্নিং, আমরা এক সময় ছোটকালে যখন ছিলাম। সো আই থিঙ্ক it's a good sign for the world. আমি মনে করি এটা লিমিটেড অ্যাকচুয়ালি কন্ট্রোল অবশ্যই হওয়া উচিত, বিকজ সোসাইটিতে আমরা যা দেখছি এখন অল্প বয়সেই যে এডিকশন গুলো বেড়ে যাচ্ছে, এতে করে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, মেন্টাল হেলথ ইস্যুস আপনি যদি দেখেন, ইফ ইউ লুক এট দ্য মেন্টাল হেলথ ইস্যুস এন্ড দ্য প্রবলেমস ইজ ভেরি ব্যাড। এবং আমরা দেখি যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার গান ভায়োলেন্স গুলো হচ্ছে স্কুলে, আপনি দেখুন যে কতগুলো 16 বছর হচ্ছে বাচ্চারা গিয়ে গান নিয়ে ইয়ে করছে। সো অল দিস থিং, অর্থাৎ এটা কাইন্ড অফ কন্ট্রোলিং অল দোজ ব্যাড থিংস, আমি মনে করি দ্যাটস গোইং টু ডেলিভার সামথিং রিয়েলি গুড ফর দ্য সোসাইটি। এবং অস্ট্রেলিয়া শুরু করেছেন, এবং আমার মনে হয় অন্যান্য কান্ট্রি গুলো দে অলসো গোইং টু কাম ফরওয়ার্ড to come up with some kind of directives. অনেক কান্ট্রি একটু লিমিটেড পরিসর হবে, আর কোনো কোনো কান্ট্রি হয়তো একদম স্ট্রিক্টলি হবে। এবং আমি মনে করি ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি যে এটা আরো বেশি দরকার, বিকজ they are actually become the first victim, they are prey by those people. এবং আমি আরেকটা কথা বলি যে দেখুন, আমরা এই এখন এই মিডিয়ার যুগে, বর্তমান ডিজিটাল যুগে আমরা যেটা মনে করি, যে আমি একটা কথা বলি ডিস্টর্টেড কাইন্ড অফ থিং, যে একটা শোকের ফ্রাস্ট্রেশন আমাদের সবকিছু আমরা আছে পৃথিবীতে, বাট মেনি পিপল, মেজরিটি পিপল are not getting the same devices that you and I have. So there is the frustration, there is the divide, digital divide যেটা আমরা বলি, rich versus poor যেটা বলেন। So all those things, আমার মনে হচ্ছে যে that will also help, in terms of controlling যে ডিভাইস গুলো কাদের হাতে যাবে, যে বয়সটা is a factor, আমি মনে করি। So this is a good initiative. Let's see how far it goes. But I think I thank Australian government to initiate this proposal. আমরা জানি অস্ট্রেলিয়া কিন্তু আরেকটা ব্যাপারে কিন্তু আপনার প্রিমিয়ার কান্ট্রি, সেটা হচ্ছে মাল্টিকালচারালিজম। দে আর দ্য ফার্স্ট অন 1988 বোধহয় মাল্টিকালচারালিজম পাস করছিল, সেকেন্ড ছিল হচ্ছে কানাডা। That were like ultimately one for the diversity, pluralism, whatever we achieved over the years. Again we are going backtrack now, we are losing all those things. Human rights কিন্তু একটা প্রেসিং ইস্যু হয়ে গিয়েছিল, এখন হিউম্যান রাইটস almost at a stake. We do not know post-human rights, এবং what is the definition of democracy, all those things. So আমার মনে হয় এটা is a good initiative. I hope it will go far.
জি, আপনার কথা সূত্র ধরে ডক্টর নাকিবুর রহমান, একটু আপনার কাছ থেকেও জানতে চাইবো, আমেরিকায় আমরা যদি আসলে এই ধরনের প্রচেষ্টার মধ্য দিয়ে যাই, যদিও এরকম ছোট ছোট অনেকগুলো কৌশল রয়েছে, কয়েকদিন আগে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলো স্কুলগুলোতে মোবাইল ফোনের ব্যবহার সীমিত করেছেন কিংবা অনেক ক্ষেত্রে আসলে নিষিদ্ধ করেছেন, এরকম ছোট ছোট অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এই উদ্যোগগুলো আসলে বাস্তবায়নের ক্ষেত্রে মানে শিশু কিশোরদেরকে মোবাইল কিংবা এই প্ল্যাটফর্মগুলো থেকে দূরে রাখার ক্ষেত্রে যেই পরিমাণ প্রযুক্তির দরকার, যে পরিমাণ অবকাঠামো দরকার, এবং এই ধরনের নিষিদ্ধের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনিরাপদ প্ল্যাটফর্ম কিংবা নিষিদ্ধ অ্যাপসের দিকে শিশু কিশোররা ঝুঁকে যেতে পারে, সেই দিকে বাড়তি নজরদারি রাখা দরকার। সেগুলো কি আসলে আমাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব কিনা, কতটুকু সম্ভব? জি, অনেক ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে কি যে আইন করে কিংবা পলিসি করে নিষিদ্ধ করে খুব বেশি কিন্তু কিছু অ্যাচিভ করা যায় না। এটা ইট সিম্পলি ইজ এ স্টার্টিং পয়েন্ট, যেটা গোলাম মাদবর ভাই বললেন যে অস্ট্রেলিয়া যেটা করেছে যে তারা টিকটক এবং আরো কিছু সোশ্যাল মিডিয়াকে তারা বেসিক্যালি একটা তাদের জন্য ফাইন নির্ধারণ করেছে যে 16 বছরের বয়সী কেউ যদি ব্যবহার করে এবং এটা যদি ওরা প্রিভেন্ট করতে না পারে তাহলে পরে তাদেরকে ফাইন দেওয়া হবে। কিন্তু আমরা যদি দেখি যে এটার লুপহোলটা হলো যে কোনো প্যারেন্টস যদি তার সন্তানের জন্য সাইন আপ করে এটা দিয়ে দেন তাহলে পরে তো টিকটকের পক্ষে সেটা ভেরিফাই করা কিংবা প্রিভেন্ট করা সম্ভব না। সো এখানে স্কুলগুলোকে এগিয়ে আসতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে এবং আরো কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু থাকতে হবে। ফর এক্সাম্পল একটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের আমেরিকাতে এখন ব্যস্ততা সবার এত বেশি যে বাবা মা দুজনই যদি কর্মব্যস্ত থাকেন তারপরে তারা বাসায় ফিরে এসে তাদের সন্তানকে একটু যে সময় দিবে সেই সময়টাও তাদের কিন্তু অনেক সময় থাকে না, বিকজ কস্ট অফ লিভিংটা এত বেশি হয়ে গিয়েছে যে প্রত্যেককেই তাদের যতটুকু রিকোয়ারমেন্ট তার থেকে বেশি ঘন্টা কাজ করতে হয়, যে রেগুলার 8 ঘন্টা কাজ করে তাদের সংসার চালানো কঠিন হচ্ছে, তাদেরকে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হচ্ছে। এবং এটার জন্য তারা যখন বাসায় ফেরেন তখন তাদের ইভেন রান্না বান্না এবং বাসার অন্যান্য কাজেও ব্যস্ত থাকতে হয়, তখন তারা তাদের সন্তানদেরকে যারা ছোট তাদেরকে সেলফোন ধরায় দেন, ইউটিউব ভিডিও দেখতে থাকে কিংবা টিভি দেখতে থাকে, হোয়াট এভার ইট ইজ। স্ক্রিন ডিপেন্ডেন্ট হলে পরে বাবা মার জন্য একটু সুবিধা হয় যে তারা তাদের নিজেদের কাজগুলো সেরে ফেলতে পারে, কিন্তু এর মাধ্যমে যে সন্তানদের একটা লং টার্ম ক্ষতি হয়ে যাচ্ছে এই ব্যাপারে তারা অনেক সময় অ্যাওয়্যার হলেও তাদের করার কিছু নেই। এর বাইরে আমরা যদি দেখি যে আমাদের এখানে আমার ছেলে 3rd গ্রেডে পড়তো যখন, তখন তাদেরকে বাসায় ল্যাপটপ দিয়ে দিত। সেলফোন ইজ এ ডিস্ট্রাকশন, এটা থেকে প্রিভেন্ট করা ডেফিনেটলি কঠিন, কিন্তু যদি বাসায় তাদেরকে ব্যবহারের জন্য ল্যাপটপ দিয়ে দেয়, এবং এটার কারণটা হলো যে কস্ট সেভিংস, যে সবগুলো স্টুডেন্টের ল্যাপটপ চার্জ করা স্কুলে খুব কঠিন, এতগুলো আউটলেট তাদের নেই। সো বেসিক্যালি তাদের নিজেদের বেনিফিটের জন্য যখন বাসায় বাচ্চাকে ল্যাপটপটা দিয়ে দেয়, সো ওই ল্যাপটপে কিন্তু বাচ্চা শুধু হোমওয়ার্ক করে না, এর বাইরেও অনেক রকম গেমস এবং স্ক্রিনে সময় কাটায়, যেটা অনেক সময় প্যারেন্টরা কিন্তু কন্ট্রোল করতে পারে না। সো এই বিষয়গুলো, এই ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়গুলোর মধ্যে পরিবর্তন আসতে হবে, অ্যাওয়ারনেস আসতে হবে, এবং এটার যে লং টার্ম ইমপ্লিকেশন আমাদের এখন আমরা যদি দেখি যে অটিজম থেকে শুরু করে ADHD, আজকে অলমোস্ট আমি আমার ছাত্রদের মধ্যে আমি অলমোস্ট 20 বছর ধরে আমি পড়াচ্ছি, আমি বিগত 5 বছরে যত ADHD ডায়াগনোসড স্টুডেন্ট দেখেছি আমি বিগত 15 বছরে কিন্তু এত দেখিনি, এবং ইটস ইনক্রিজিং। আমাদের আশেপাশে আমরা কত বাচ্চাদেরকে দেখি যে যারা বিভিন্ন রকম বিভিন্ন লেভেলের অটিজমে আক্রান্ত, এবং এটার একটা বিরাট কারণ কিন্তু নেগলিজেন্স থেকে শুরু করে অন্যান্য বিষয়। সো এই বিষয়টার ব্যাপারে আমাদের পিতামাতা, স্কুল কর্তৃপক্ষ সবার যদি একটা সমন্বিত প্রচেষ্টা না থাকে তাহলে পরে শুধু আইন করে কিন্তু ইউ ক্যান জাস্ট ক্রিয়েট ইটস জাস্ট এ স্পিড বাম্প, এর বেশি কিছু না। সুতরাং সবার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আমাদের ফেইথভিলে একটা রেস্টুরেন্ট আছে, খুব ইন্টারেস্টিং একটা সাইন, সেখানে আমি বাচ্চাদের নিয়ে একবার গেলাম, দেখলাম যে সেখানে একটা বিন আছে এবং বিনের উপরে লেখা একটা সাইন যে ইফ ইউ ড্রপ ইউর সেলফোন হিয়ার
ইউ উইল গেট 10% অফ। কারণ সত্যি কথা বলতে কি, যে আমরা যখন খেতে যাই রেস্টুরেন্টে, বাচ্চারা সবাই নিজেদের ফোন নিয়ে ব্যস্ত, মানে নিজেদের কারণ একটা ডিনার কিংবা লাঞ্চে গেলে এটার উদ্দেশ্য হলো যে সবাই সবার সাথে কথা বলবে, একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু এখন কিন্তু খাওয়ার টেবিলে সেটা হয় না, সবাই ফোন নিয়ে বসে টেক্সট করতে থাকে কিংবা কোনো কিছু দেখতে থাকে, এবং এর মাধ্যমে পরিবারের সবার সাথে কিন্তু যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এটার একটা অভাব দেখা যায়। সুতরাং এই রেস্টুরেন্টের এরকম উদ্যোগ আমার মনে হয় যে আরো বিভিন্ন জায়গায় থাকা দরকার। তো এই ধরনের ইনসেন্টিভ আসলে তখন মানুষের মধ্যে কিন্তু কিছুটা এই এই স্ক্রিন ডিপেন্ডেন্সিটা কমানোর একটা চেষ্টা মানুষের মধ্যে আসবে। তো এই ধরনের উদ্যোগ আরো বেশি থাকা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথি সঙ্গেই থাকবেন, একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমাদের আলোচনা চলছে। আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং ডক্টর নাকিবুর রহমান। দুজন অতিথিকেই আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব। এবার আলোচনায় রয়েছে বাংলাদেশ ভারত। বাংলাদেশের সাম্প্রতিক উগ্র বক্তব্য এবং সহিংসতা বৃদ্ধি নিয়ে ভারত উদ্বিগ্নতা প্রকাশ করেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি ভারত পর্যবেক্ষণ করছে, এরকম একটা মন্তব্য ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অপরদিকে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের সামনে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়েছে ঢাকা, এবং সেই সাথে বাংলাদেশের একজন উপদেষ্টা ভারতের এই ধরনের মন্তব্যকে দ্বিচারিতা বলছেন, এবং বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টি, এটি আসলে ভারতেও হয়ে থাকে। ডক্টর গোলাম এম মাতবর, সমস্যাটা আসলে কোথায়? এই সমস্যাটা কি আসলে এই সংখ্যালঘু নিয়ে, সংখ্যালঘুদের ওপর দুই দেশের যে নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে, এই অভিযোগ নিয়ে, নাকি বিষয়টা আসলে পুরোপুরি রাজনৈতিক? আওয়ামী লীগের পতন বলি কিংবা বাংলাদেশের যে বর্তমান ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতায় ভারতের নিয়ন্ত্রণ আসলে আগের সরকারের মতো খুব একটা নেই, সেই বিষয়টা তুলি। আপনার কাছে আসলে কি মনে হয়? ধন্যবাদ। আসলে আমি উত্তর দিচ্ছি, তার আগে আমি একটু বলবো, আসলে ডক্টর নাকিব আরেকটা চমৎকার কথা বলছেন যে শুধু আইন কিন্তু দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করা যাবে না। এটা হচ্ছে আসলে অ্যাওয়ারনেস এন্ড কমপ্লায়েন্স। এবং একটা কথা বলি, আপনার দেখুন, আমরা আজকাল আমাদের ইয়াঙ্গার জেনারেশনরা দেখবেন, উনি যে ডাইনিং টেবিলের কথা উল্লেখ করলেন, যেটা যে এখন কিন্তু দে প্রেফার টেক্সটিং ওভার ভয়েস কল। আমি তাই বলি, এখন বিশ্ববিদ্যালয় লেভেলে বোধহয় আমাদের কনভারসেশন 101 কোর্স বোধহয় দিতে হবে, হাউ টু টক, হাউ টু কমিউনিকেট আর কি। বিকজ ওই ভয়েস যে একটা কথাবার্তা গুলো কিন্তু এখন অলমোস্ট কিন্তু এক্সটিংক্টের পথে আর কি। সো দিস ইজ এ ভেরি ব্যাড থিং। এই জন্য আপনি দেখবেন কিন্তু ওরাল যে ব্যাপারটা, এটা কিন্তু এখন লেস প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের ব্যাপারে যেটা আসলে এখন আমরা দেখি, আমরা জানি যে আওয়ামী লীগের যে পতন হয়েছে, বা স্বৈরাচারী গভর্নমেন্ট বলেন বা যেটাই বলেন, স্বাভাবিকভাবে এখানে এটা তো আসলে 16 বছর ক্ষমতায় ছিল, তো মেজরিটি পিপল তো অনেক লোক কিন্তু আপনার জানেন যে যেভাবে হোক, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বা চাপে যেভাবে হোক না কেন, আপনার যে এই সরকারের সাথে কাজ করেছেন। স্বাভাবিকভাবে যখন পতন হলো, তাদের তো আগের মতো সেই ব্রেড বাটার ওইগুলো তো আপনার আগের মতো আর পাচ্ছে না, স্বাভাবিক এইটা একটা ব্যাপার আছে। এবং তাদের যে সামাজিক একটা নেতৃত্ব, ওগুলো চলে গেছেন। তো অল দিস ফ্যাক্টর, এখন যে সংখ্যালঘু যেটা, এটা আমি ওই যে বললাম রিলিজিয়াসিটি, সারা পৃথিবীতে কিন্তু এখন একটা জিনিসই কিন্তু রাজনীতিতে ইউজ করতেছে, এই রিলিজিয়াসিটি মানে মাইনরিটি। এবং দেখুন যে আমি বললাম যে এখানে কিন্তু, আপনি বললেন যে এখানে কি শুধু কি আওয়ামী লীগের পতনের জন্য হয়েছে, আমি বললাম যে সবকিছুই। আর সংখ্যালঘুর উপর আসলে কিন্তু আপনার যে নির্যাতন হবে কেন, এবং এখন যে ইয়াটা তুঙ্গে উঠেছে আপনার, এবং ঘটনাটা ঘটেছে আমার ডিস্ট্রিক্টে, চট্টগ্রামে হয়েছে এটা, যেটা দেখলাম আর কি। আপনার চিন্ময় কুমার দাস বোধহয়, যেটা ইসকনের একজন, যেটা তাকে অ্যারেস্ট করার পরে আপনার স্বাভাবিকভাবে ওখানে প্রটেস্ট হয়েছে, প্রসেশন হয়েছে, সেখানে যে ভিকটিম যে লয়ারটা, যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই সবগুলো নিয়ে এটা একটা, অনেকে বলছে ইটস এ কাইন্ড অফ দ্য created and supported by other people as well. It's not only the হিন্দু সম্প্রদায় তার প্রতিবাদী আসছে, এখানে অনেকে দেখা গেছে they are not the সংখ্যালঘু যে মেজরিটি। সো দিস ইজ হোয়াট ইজ এন্ডেড আপ। এখন যেটা আপনি বলতেছেন যে ভারত সরকার উদ্বেগের ব্যাপার, ভারত সরকারের আরেকজন বোধহয় দেখলাম যে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সে বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।
বাংলাদেশেরই এটা দেখতে হবে। আবার জয়শঙ্করের যে আপনি বলেন পররাষ্ট্রমন্ত্রী, তার প্রতি আমরা গভীরভাবে এটাই উদ্বেগের সাথে জানাচ্ছি এবং আমরা এটা পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণ তো করা ভালো, আমাদের নেইবারিং কান্ট্রি ওরও পর্যবেক্ষণ করবে, বাংলাদেশও পর্যবেক্ষণ করবে, এটা তো স্বাভাবিক। এটা তো কেউ লাইটলি নিতে পারে না যে মাইনরিটি সে একটাই হোক না কেন তারপর কেন আঘাত পাবে, সে কি দেশের সিটিজেন না? সে তো, তারও তো সমান অধিকার আছে। যেটা তো আমার কাছে মনে হচ্ছে এটাকে বোধহয় বেশি অতিরঞ্জন করা হচ্ছে, যেটা মাইনরিটি ইস্যু দিয়ে কিন্তু এটা একটা ইস্যু করে, বিকজ দেয়ার নো আদার ইস্যুস দ্যাট আদার পার্টি দ্য ওয়ান দ্যাট যার পতন হয়েছে অন্য কোনো কিছু আনতে পারছেন না, স্বাভাবিকভাবে এরা তো প্রত্যেকটা অপরচুনিটি নেবে। এটা যে কোনো পলিটিক্যাল পার্টি এটা এই ধরনের নেবে। তবে আমার মনে হয় ভারত সরকার এটা একটা গণতান্ত্রিক সরকার, আমরা জানি তারা যেভাবে হোক না কেন তাদের দেশে কোনো গণতন্ত্রটা ওয়ার্ল্ডে এখনো বলে যে সবচেয়ে বড় গণতন্ত্র। আমার মনে হয় ভারত সরকার এটা অত্যন্ত সুকৌশলে এবং ডিপ্লোম্যাটিক্যালি দেখবেন। আমার মনে হচ্ছে এটাই বোধহয় আলটিমেটলি কনভারসেশনের মাধ্যমে। আর এদিকে যে আরেকজন উপদেষ্টা যে বলেছে যে ভারত সরকারে সংখ্যালঘুর উপর ভারতও কম হচ্ছে না, রিলিজিয়াস প্রতিষ্ঠান নিয়ে দেখেন আরেকটা মসজিদ নিয়ে এখন হচ্ছে যে এই জোট অনেকদিন বাবরি মসজিদ যেটা হয়েছে, এই একটা ইস্যুতে আরেকটা ইস্যু এনে করা মানে এটাকে আরো বেশি কিন্তু উত্তেজিত করা ঘটনাগুলো আর কি। তো আমার মনে হয় দুটো সরকারের কিন্তু একসাথে বরং কাজ করতে হবে। এই যে রিলিজিয়াসিটিটা, এই ডগমেটিজম, এই রিলিজিয়াস কমিউনাল ভায়োলেন্সটা যাতে আপনার পলিটিক্যাল হাতিয়ার হিসেবে ব্যবহার যাতে না করে, সেটা বোধহয় অত্যন্ত সতর্কের সাথে করতে হবে। আদারওয়াইজ দিস মাইট বি ভেরি ব্যাড। এখানে আরেকটা জিনিস যেটা করতে হবে যে আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষক যারা, ইউনাইটেড নেশনের একটা ভূমিকা আছে, তাদের বোধহয় একটু মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ক্লাউড গুলো বোধহয় একটু ক্লিয়ার করলে কেউ স্টেটমেন্ট দিলে একটু ভালো হয়। দেয়ার ইজ নো ওয়ে ভারত এবং বাংলাদেশ ক্যান অ্যাফোর্ড দিস কাইন্ড অফ দ্য কমিউনাল ভায়োলেন্স। এবং আমরা অ্যাপ্রিশিয়েট করি সংখ্যালঘুর উপর আমরা নজর রাখো, তোমরাও রাখো, নজর তো রাখতেই হবে স্বাভাবিকভাবে। যে সংখ্যালঘু সবখানে কিন্তু ভিকটিম হয় সংখ্যালঘু, এইখানে কোনো কিছু হলে দেখবেন যে সংখ্যালঘু কিন্তু আপনার ভিকটিম পায়। সো যেহেতু পলিটিক্যাল একটা আনরেস্ট, 16 বছরের একটা সরকারের পতন হয়েছে, এখন স্বাভাবিকভাবে মাইনরিটি যারা, তারা তো আসলে অনেক উদ্বিগ্ন, তাদের উপর যাতে এটা না হয়। আর ইসকন যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, দেখুন আমি আজকে কিছুটা রিসার্চ করে দেখছিলাম, এটা তো অনেক পুরানো, 1966 এস্টাবলিশ হয়েছে নিউ ইয়র্ক থেকে, এবং তাদের মেইন ফিলোসফি হচ্ছে চেকিং দ্য ইমব্যালেন্স অফ ভ্যালুস ইন দ্য ওয়ার্ল্ড and working for real unity and peace. আমি আশা করি তারা এটার থেকে যাতে ডেভিয়েট না করে, এই রিয়েল ইউনিটি এন্ড পিস। এবং ইসকন তাদের এখন এগিয়ে আসা উচিত যে নো, দেয়ার আর সাম অফ দ্য থিংস দ্যাট ইজ অতিরঞ্জন, এটা আমরা বলি নাই বা সত্য কথাটা বলা উচিত। তো এটা বোধহয় ইসকনকে বোধহয় তাদের ক্রেডিবিলিটিটাকে হয়তো আরো এস্টাবলিশ করবে। ইফ ইসকন লিডার্স অ্যাকচুয়ালি কাম ফরওয়ার্ড এন্ড সে দ্যাট নো, ডোন্ট মিক্স আপ দ্য থিংস, পলিটিক্স এখানে নিয়ে আসবে না, যেটা পলিটিক্স এটা পলিটিক্সে থাকুক, এখানে আমরা যে পিস এন্ড ইউনিটি চাচ্ছে রিলিজিয়ান হারমোনির মাধ্যমে, এবং তাদের ইন্টারফেথ কিন্তু অনেকই আছে, ইনিশিয়েটিভ আছে, অ্যাক্টিভিটি আছে, আমি দেখলাম আর কি। সো আমার মনে হয় দে শুড স্ট্যান্ড অন দেয়ার গুড ফিলসফি, দ্য মিশন এন্ড দ্য ভিশন অফ ইসকন। অনেকে বলছে ইসকনে হাইকোর্টে গিয়েছে, আমরা জানেন ইসকনের বিরুদ্ধে এটাকে ব্যান করার জন্য, কিন্তু হাইকোর্ট বোধহয় এটা রিজেক্ট করেছেন, because this is not credible things that you can just ban an organization, age old organization in the whole world working for peace and prosperity and stability and religious harmony in the world. জি, ডক্টর নাকিবুর রহমান, পরিস্থিতি কি আসলে এতটাই উত্তাল যে দুইটা প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কিংবা আস্থাহীনতার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, নাকি দুই দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটি আসলে সংখ্যালঘু ইস্যুটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করছে? আপনার পর্যালোচনা শুনবো। জি, অনেক ধন্যবাদ। বিষয়টা মানে খুব সিম্পল না। আমরা যদি দেখি যে এটা কিন্তু একটা কোঅর্ডিনেটেড কাজ, আমি একটু সময় নিয়ে বিষয়টা একটু ব্যাখ্যা করব। যে আপনি যদি দেখেন যে অবশ্যই গোলাম মাতবর ভাই যেটা বললেন যে সংখ্যালঘুদের উপরে কেন নির্যাতন করা হবে, তারা তো দেশেরই নাগরিক। এখন যেটা সত্যিকার অর্থে হয়েছে, আমরা যদি সেটা দেখি যে আওয়ামী লীগের পতনের পরে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো সরকার ছিল না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, এবং সেখানে সব ধর্মের মানুষই কিন্তু আক্রান্ত হয়েছে, অনেকেই।
সুতরাং সেই সুযোগে তিনটা ভাবে আমি যদি দেখি যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে, একটা হলো যে তাদেরকে সংখ্যালঘু বলে আক্রমণ করা হয়নি, তারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, এই কারণে রাজনৈতিক কারণে তাদের ঘর বাড়ির উপরে হামলা হয়েছে, যেটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু এটার সাথে ধর্মীয় কোনো সম্পর্ক নেই, এটা রাজনৈতিক। দ্বিতীয়ত হলো যে সবসময় কিছু দুষ্কৃতিকারী থাকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে তারা লুটপাট করে এবং তারা এরকম ভালনারেবল পপুলেশনের কাছ থেকে লুটপাট করাটা সুবিধাজনক বলে তারা করেছে। এবং 3 নাম্বার হলো এই অবস্থাটা যখন কন্ট্রোলের মধ্যে চলে গিয়েছে, আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের ধর্মীয় রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানগুলা তারা নিজেরা রাত জেগে এই মন্দির এবং সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে। এটার নজির কিন্তু খুব কম জায়গাতেই আছে দুনিয়াতে। সুতরাং তারা চেষ্টা করেছে, কিন্তু তারপরও সব 100% তো পাহারা দেওয়া সম্ভব না, এরপরও কিছু আক্রমণ হয়েছে এবং এই আক্রমণটা অনেকটা জায়গায় কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে এটা পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে সাম্প্রদায়িক একটা অস্থিতিশীলতা উস্কে দেওয়ার জন্য। সুতরাং যেটাই হোক না কেন, এটা তদন্ত করে এই জিনিসটাকে, মানে এটা ম্যাসিভ রায়টের পর্যায়ে কিন্তু যায়নি, অবশ্যই যতটুকু হয়েছে এটা নিন্দনীয়, এটা কিন্তু একটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এই ভদ্রলোক চিন্ময় কৃষ্ণ দাস, তিনি বিভিন্ন জেলাতে সনাতনীদেরকে নিয়ে তিনি বড় বড় প্রোগ্রাম করছেন এবং তিনি ইস্কনের প্রধান হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন। যদিও ইস্কন বাংলাদেশে দাবি করছে যে তার শিশু নির্যাতন এবং শিশুদের যৌন হয়রানির জন্য তাকে 3 মাস আগেই তাকে ইস্কন থেকে বহিষ্কার করেছে, কিন্তু বাংলাদেশের ইস্কন একটা কথা বলছে, আবার ইস্কন ওয়ার্ল্ড ওয়াইড আর একটা কথা বলছে। এবং এখানে গোলাম মাতবর ভাই যেটা বললেন যে এটা ট্রু, যে ইস্কনের যে এই ফিলসফি, তারা ভারসাম্য, শান্তি এগুলো প্রতিষ্ঠিত করবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু জানি যে সবসময় গোয়েন্দা সংস্থাগুলার কিছু কাভার্ড অপারেশনের জন্য কিছু সুশীল একটা ফেস থাকে, ব্যাকগ্রাউন্ডে আর একটা কাজ করে। ইস্কনের কার্যক্রম কিন্তু অনেকগুলা দেশে নিষিদ্ধ, এটার কারণ আছে। সিঙ্গাপুর প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ওপেন কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সিঙ্গাপুর, মালয়েশিয়াতে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ। কি কারণে নিষিদ্ধ আপনারা খুঁজে দেখবেন। এবং আমাদের প্রতিবেশী দেশ কানাডাতে ইস্কনের কার্যক্রমের উপরে অনেক ধরনের নিয়ন্ত্রণ চলে এসেছে। এটার কারণ হলো যে খালিস্তানের যে অ্যাক্টিভিস্ট, শিখ অ্যাক্টিভিস্ট, যাকে ভারতীয় গোয়েন্দা বাহিনী হত্যা করেছে, এই হত্যাকারীদের সাথে ইস্কনের একটা সম্পর্ক রয়েছে। এবং আপনি যদি বাংলাদেশে দেখেন যেটা হয়েছে, যে চিন্ময় কৃষ্ণ তিনি কিন্তু ভায়োলেন্স ইনসাইট করছেন, যে সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা, ধর্মীয় রাজনৈতিক দলরা, তারা হিন্দুদের ঘর বাড়ি পাহারা দিচ্ছে। প্রশ্ন হলো পাহারা দিতে হবে কেন? এটাও একটা নিন্দনীয় একটা অবস্থা। কিন্তু এখানে থার্ড পার্টি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে সুযোগের সদ্ব্যবহার করার জন্য। এ কারণে হিন্দুদেরকে এইভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে বাংলাদেশে। এবং বাংলাদেশ আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা খুব উজ্জ্বল উদাহরণ। ডেফিনেটলি কিছু দুর্ঘটনা ঘটে, কিন্তু যেইভাবে রাজনৈতিকভাবে চিন্ময় কৃষ্ণ কাজ করছিলেন, এবং আপনি দেখেন যে কি পরিমাণ মানে নেক্কারজনক ঘটনা, যে গ্রামে গঞ্জে মানুষকে 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে এরকম কুপন দিয়ে বাস বোঝাই করে গত রবিবারে ঢাকায় মানুষজন জড়ো করার চেষ্টা করা হচ্ছিল পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য, যেটাকে তারা একটা মানে সুপার সানডে অভিহিত করেছিল। তাদের সেই ষড়যন্ত্র ডেফিনেটলি ভুন্ডুল হয়ে গেছে, যদিও কিছু লোক জড়ো হয়েছিল। এবং এটার পরিপ্রেক্ষিতে একটা স্পেসিফিক অভিযোগে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছিল। এবং বিগত 16 বছরে বিভিন্ন রাজনৈতিক, গোলাম মাতবর ভাই জানেন যে চিটাগাং কোর্টটা, ম্যাজিস্ট্রেট যে কোর্টটা খুবই সিকিউর জায়গা। বিগত 15 বছরে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করে হাজিরা দেওয়া হয়েছে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে, কোনো একটা পিঁপড়াও এজলাসে যেতে পারেনি। সেখানে এই ইস্কনের সমর্থকদেরকে কোর্টের এজলাসে পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। এবং যেই আইনজীবী চিন্ময়ের জামিনের বিরোধিতা করেছেন তাকে, এবং আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, আলিফ তার ডাক নাম, এবং হি ওয়াজ অ্যাকচুয়ালি এ ডিসেবল লয়ার, তাকে
প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে অলরেডি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। তাদের প্রত্যেকে ইসকনের সাথে সংযুক্ত এবং এর মধ্যে একজন পুরোহিত তিনি বর্ডার ক্রস করতে গিয়ে গতকালকে ধরা পড়েছেন। এবং আপনি যদি দেখেন যে হাউ কোঅর্ডিনেটেড ইট ইজ, যে এই ঘটনাটাকে রয়টার্স এর মতো আন্তর্জাতিক সংস্থা এটাকে রিপোর্ট করেছে যে আলিফ নাকি চিন্ময়ের আইনজীবী ছিল, তাকে মুসলমানরা হত্যা করেছে। সময় একদম শেষ হয়ে এসেছে ডক্টর। হ্যাঁ, আমি শেষ করছি। এই ধরনের কোঅর্ডিনেটেড কথা এবং ভারতীয় মিডিয়া থেকে যে পরিমাণ মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, এটা খুবই অনভিপ্রেত। জয়শঙ্কর বাংলাদেশের উপরে নজর রাখবে। হু আর ইউ টু লুক আফটার বাংলাদেশ? তুমি তোমার নিজের চরকায় তেল দাও। ইন্ডিয়াতে গত 10 বছরে মোদির শাসন আমলে জঘন্যতম মাইনরিটি নির্যাতন হয়েছে। এবং গোলাম মাদবুর ভাই যেটা বললেন যে এখন তারা আজমেরি শরীফে দাবি করছেন যে এটা একটা মন্দির ছিল। সুতরাং ইন্ডিয়ার কোনো অধিকার নেই বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে চর্চা করা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখছি, যেই ধর্মেরই না কেন যে কোনো উগ্রতামুক্ত থাকবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। আজকের মতো আর সময় দিতে পারছি না। ডক্টর নাকিবুর রহমান এবং প্রফেসর ডক্টর গোলাম মাদবর দুজনকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। দর্শক ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।